হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? কেমন আছেন সবাই? চলে আসলাম প্রেমের নীলকাব্য পর্ব 6 নিয়ে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। পূবের আকাশ সিঁদুরের রঙে রাঙা হয়ে উঠেছে। সুস্নিগ্ধ রৌদ্র কিরণ ছড়াচ্ছে তরুণী ছুড়ে। তীক্ষ্ণ সেই মিষ্ট রোদ্দুরের সঙ্গে রোমের পার্শ্ববর্তী প্রখণ্ড বকুল বৃক্ষের একগুচ্ছ বকুলের গ্রানে রোম মম করছে। দক্ষিণা জানলাটা দিয়ে একরাশ সুবাসিত নরম পবন ছুঁয়ে গেল রুমটাকে। এমনই সুস্নিগ্ধ প্রভাতে আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠল তিহ। অলস ভঙ্গিতে বিছানায় উঠে বসল সে। ঘড়ির কাঁটায় সকাল 6টা চলমান। বিছানা থেকে নেমে ওয়াশরুমে যাওয়ার আগে এক ঝলক তাকালো সোফায় ঘুমন্ত নীলের দিকে। একটা কুশন মাথার নিচে আর একটার উপর শরীরের সমগ্র ভর ছেড়ে দিয়ে অন্যদিকে ঘুরে বেশ আরাম করে ঘুমিয়ে আছে সে। তিহ কোনোরূপ শব্দ না করে চুপিসারে পা বাড়ালো ওয়াশরুমের দিকে। ফ্রেশ হয়ে দীর্ঘ একটা শাওয়ার নেওয়া শেষে তিহু দেখতে পায় এখনও বিগড়ে ঘুমাচ্ছে সে। তিহু ঘড়ির কাঁটায় তাকিয়ে দেখে 6টা বেজে 45 মিনিট। সে ভাবতে লাগলো এখন কি করা উচিত। এমনিতে আজ ভার্সিটি আছে, তার উপর বেলাও চড়া হতে শুরু করেছে। তিহু এগিয়ে গিয়ে সামান্য ঝুঁকে ঘুমন্ত নীলের পিঠে আলতো ধাক্কা দিয়ে বলল, এই যে শুনছেন। কোনো জবাব না আসায় তিহু আবার ডাকলো, এই যে উঠুন না। নীল এবারও কোনো জবাব না দেওয়ায় তিহু কিছুটা হতাশ হয়ে সেখান থেকে সরে যাচ্ছিল। ঠিক তখনই নীল পাশ ফেলল আর তিহু পড়ল মহাবিপত্তিতে। তার একগুচ্ছ কেশ আওয়াজ আটকে পড়ল নীলের শার্টের বোতামে। সামান্য ব্যথায় কুকিয়ে উঠল সে। ততপর হয়ে পড়ল সেগুলো ছাড়াতে। তবে কোনো মতেই সেগুলোকে নীলের বোতাম থেকে আলাদা করতে পারছে না সে। বেশ শক্তপোক্তভাবেই আটকে গিয়েছে তারা। এদিকে নিজের থেকে কয়েক ইঞ্চি উচ্চতায় কারো সঞ্চালন অনুভূত হতে তড়িৎ বেগে চোখ খুলল নীল। সঙ্গে সঙ্গে চোখাচোখি হলো তিহ। দুজনেই লাজুক ভঙ্গিমায় অনিমেষ চেয়ে রইল এক অপরের দিকে। হঠাৎই নীল সামান্য নড়ে উঠতেই চুলে টান লাগায় ধরুন ভারসাম্য হারিয়ে তিহু তার বুকের উপর পড়ল। লজ্জার এক মহাসমুদ্রে ডুবো দিল দুজনেই। তিহু দ্রুত নীলের বক্ষ দেশে উঠতে যেতেই ফির চুল টান লাগায় আবারও মুখ দিয়ে ব্যথতর শব্দ করে উঠল। নীল ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, কি হলো? তিহু বলল, আমার চুলগুলো আপনার শার্টের বোতামে আটকে গিয়েছে। নীল সেগুলো ছাড়ানোর জন্য যখনই উঠতে গেল তৎক্ষণাৎ ব্যথায় ফের চোখ মুখ খুঁজে নিল তিহু। তা দেখে নীল নরম কণ্ঠে বলল, ওয়েট, জাস্ট সামান্য একটু, আই প্রমিস বেশি ব্যথা লাগবে না, আর একটুখানি। তিহু চোখ মুখ ওভাবেই রেখে বলল, আস্তে, ওগুলো যেন ছাড়াতেই যাচ্ছে না। নীল ততক্ষণে চুলগুলো প্রায় ছাড়িয়ে ফেলেছে। ধীরে ধীরে সেগুলো হাতের মাঝে এনে তিহুর অমন অবস্থা দেখে সামান্য হেসে সে বলল, ছাড়তে যখন চাচ্ছ না তবে ছাড়াচ্ছ কেন? হয়তো তারা সারা জীবন আমার বক্ষে থেকেই যেতে চায়, একটুখানি ভালোবাসা নিয়ে। শেষ কথাটা একটু আস্তে বলল নীল, যার ধরুন তা তিহুর কোন ঘরে পৌঁছালো কিনা বলা দেয়। তবে তার প্রথম কথাগুলোতে বোকা মনে গেল তিহু। ব্রুটা সামান্য কুঁচকে সে বলল, মানে? নীল সোফা থেকে উঠতে উঠতে বলল, মানে কিছু না। সে মুচকি হেসে ওয়াশরুমের দিকে এগিয়ে চলল। তিহু একই ভঙ্গিমায় তখনও তাকিয়ে থাকলো তার দিকে। ডাইনিংয়ে জমা হয়েছে বাড়ির সকলে। বাড়ির সব পুরুষ আর নবনীরা খেতে ব্যস্ত। প্রত্যেক পুরুষের পাশে দাঁড়িয়ে আছে নিজ নিজ সহধর্মিণী। অন্যান্য দিন বাবা আর বড় চাচুর পাশে মা আর বম্মা থাকলেও আজ বড় ভাইয়ের পাশে তার সহধর্মিণীকে দেখে হতাশার দীর্ঘ নিঃশ্বাস ছাড়ালো নিহিত। পাশে বসেই ছিল রাফা। নিহিতের দিকে ফিরে এসে বলল, কি হলো, তোমার কি বউ মারা গেছে নাকি? নিহিত তার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে কিছু বলতে গিয়ে হতাগ্রস্ত কণ্ঠে বলল, দেখ দেখ, আজকে নীল ভাইয়ের পাশেও বৌমনি আছে, কাল রাফিন ভাইয়ের পাশেও তার সহধর্মিণী আসবে, আর আমার। নিহিতের কথায় হো হো করে হেসে উঠল রাফা। সকলে খাওয়া বন্ধ করে রাফার এমন হাসির পানে তাকালো। থমকালো সে, সরি বলে আবারও খাওয়া মনোনিবেশ করলো। অন্যান্য দিন হলে হয়তো মায়ের মারের হাত থেকে কেউ বাঁচাতে পারতো না তাকে, কিন্তু আজ মা বড় ভাইয়ের যত্নে মশগুল বিদায় এবারের মতো বেঁচে গেল সে। কিছুক্ষণ পর নিহিতের দিকে ফিরে এসে বলল, শোনো ভাই, তোমাকে একটা কথা বলে, তোমার কপালে কোনোদিন কোনো মেয়ে জুটবে না। আর তাকে কথা শেষ করতে না দিয়েই হুট করে নিহিত বলে উঠল, তুই কি নিজেকে মেয়ে মনে করিস না? নিহিতের এমন কথায় কপাল কুঁচকালো রাফা। ডান চোখটা সামান্য ছোট করে সে বলল, মানে? নিজের কথায় নিজেই লজ্জায় পড়ে গেল নিহিত। দ্রুত পাশের গ্লাস থেকে একটা গ্লাস পানি এক নিমিষে শেষ করে দিয়ে বলল, মানে কিছু না, এখন দ্রুত খা। আর একটা কথা বলবি তো এমন থাপ্পড় দিব না। রাফা নাক সিটকে বলল, তোমার আসলেও মাথায় সমস্যা আছে নিহিত ভাই। নিহিত আর কোনো কথা বলল না, চুপচাপ দ্রুত ভঙ্গিতে খেতে থাকলো। তুমি এখনো এখানে দাঁড়িয়ে কি করছো? যাও এক্ষুনি, আর দ্রুত রেডি হয়ে নিচে আসো, কুইক।
নীলের কণ্ঠে সবাই অবাক ভঙ্গিমায় তাকালো তার দিকে। রোশনারা ভ্রু যুগল করে কোচকে বললেন, রেডি হব মানে? কোথায় যাবি তোরা? নীল নির্লিপ্ত ভঙ্গিমায় বলল, আজকে নূরের ভার্সিটি আছে আর আমরা সেখানে যাব। রুমিনারা স্বামীর প্লেটে ভাত দেওয়া বন্ধ করে বলেন, ভার্সিটিতে যাবে মানে? আজকে তো কিছু রিচুয়ালস আছে। আর তুই জানিস না, খানবাড়ির বউদের বিয়ের 1 সপ্তাহ আগে কলেজ বা ভার্সিটি যেতে নেই। দায়িত্ব থাকে তাদের, বুঝে নিতে হয় সেগুলো। মায়ের কথায় মুন্নি বলল, কাকে কি বলছো আম্মু? এই মেয়ে সংসারের দায়িত্ব নেবে? মুন্নির কথায় তার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তাকালো নীল। সঙ্গে সঙ্গে চুপসে গেল সে। রোশনারা বললেন, সেটা তো বোঝাই যাচ্ছে, যেখানে বাড়ির বউরা প্রতিদিন ভোরবেলা উঠে রান্না কাজ সব এক হাতে সামলায়, সেখানে সবকিছু সূচনার করা লাগছে। রোশনার কথায় জবাবে মির্জা সূচনা বলেন, কাজটা তো আমারও করতে হচ্ছে রোশনা, কই তুইও তো আমাকে হেল্প করিস নাই। আর নুরানের কথা বলার আগে তুই নিজের দিকে তাকা। ও তো না হয় বাচ্চা মেয়ে নতুন এসেছে, কিন্তু তুই তুই তো এবারে নিয়মকানুন সব পঙ্খাপুঙ্খ জানিস। তবুও কেন প্রতিদিন ঘুম থেকে উঠতে দেরি হয়? তুই তো আর ওর মতো বাচ্চা নোস, নাকি শিং ভেঙে বাছরের দলে নাম লেখাতে যাচ্ছিস? মির্জা সূচনার এমন কথায় চুপসে গেলেন রোশনারা খান। মির্জা সূচনা এক ঝলক সেদিকে তাকিয়ে ফির নূরের দিকে ফিরে বলেন, নূরেন জামা তুই গিয়ে রেডি হয়ে দে, আমি তোর খাবার নিয়ে আসছি রুমে। তিহু এক ঝলক সবার দিকে তাকালো, অতঃপর সম্মতি সূচক মাথা নাড়িয়ে উপরে গেল। ভার্সিটির ক্লাস শেষে ছুটির প্রায় আগ মুহূর্তে একটা অফ পিরিয়ড চলছিল, তাই বন্ধুমহল বাইরের খেলা উদ্যানে বসে গল্প করছিল। তিহুকে এতক্ষণ যাবৎ নানা কথা শুনিয়েছে মাহা আর রিশাদ। তিহু চুপচাপ বসে আছে, নিদ্রা ও ফেজার কাছে সবটা শুনেছে, তাই মাহা আর রিশাদ তিহুকে বকলেও সে কিছুই বলেনি। তিহু হঠাৎই মাহা আলতো ধাক্কা দিয়ে বলল, আরে এমন করছিস কেন? তোর জন্য তো গুড নিউজ আছে, বলেছিলাম না তোকে আমার বড় যা বানাবো দোস্ত। দিস ইজ টু মাচ আনএক্সেপ্টেড। যে আমার একটা ভাসুর আছে, দ্যাট মিন্স তুই আমার বড় যা কনফার্ম। মা দীর্ঘশ্বাস ছাড়ল। তৎক্ষণাৎ পাশ থেকে ঋষাদ বলল, তোর কোনো ননদ নেই বান্ধবী? তিহু বলল, আছেই তো, দুইটা আমার মনের মতন, একটার সাথে এখনো কথাই হয়নি, আর একটা তো চন্নি। ঋষাদ উচ্ছক কণ্ঠে জিজ্ঞাসা করলো, নাম কি রে তোর ননদের? ঋষাদের কথায় চাপা হাসলো নিদ্রা। তিহু দুষ্ট হেসে বলল, ব্যাপার না দোস্ত, তোর সেটিংও আমি করে দেব, কিন্তু কথা হচ্ছে তোর জন্য পারফেক্ট কোনটা। ভাবতে ভাবতেই হঠাৎ এই তিহুর চোখের সামনে ভেসে উঠলো দুই পাশে বিনুনি আবৃত মোটা ফ্রেমে চশমাধারী মিষ্টি মেয়েটাকে। সঙ্গে সঙ্গে সে বলে উঠল, নীরু, নীরু পারফেক্ট। নীরা আর রাফার মধ্যে বড় রাফা, তবুও কেন যে ঋষাদের জন্য নারীকে পছন্দ করলো তিহু জানা নেই। তার কথায় ঋষদ ব্রু কোচকে বলল, নীরু মানে? তিহু বলল, নীরু মানে নীরা, ওয়ারিশ খান নীরা। বিশ্বাস কর, তোর জন্য পুরো পারফেক্ট। তুই যেমন সারাক্ষণ শর্ট স্ট্যাম্পার, ও সেরকম নরম আর মিষ্টি একটা মেয়ে। তোকে শুধু ও সামলাতে পারবে। তবে রাফা না থাক, নীরাই পারফেক্ট। তার কথায় মাথা মুন্ড কিছুই বুঝলো না বন্ধুমহল। হঠাৎই ভার্সিটির একজন স্টাফ সালমা বেগম এগিয়ে এসে বলেন, তিহুমা, নীল স্যার এসেছেন, তোমাকে ডাকছে। সালমা বেগম চলে যেতে চাপা হাসলো নিদ্রা আর মাহা। মাহা ক্ষণিকের জন্য রেগে থাকলো, তিহুর উপর রাগ করে থাকা যায় না, অন্তত পক্ষে সে তো কখনোই পারবে না। মুচকি হেসে মাহা বলল, চলুন মিস জনাবিকা, আপনি তো এখন আবার নেতার স্ত্রী, কত সম্মান আপনার। চলুন চলুন, আপনাকে সম্মান করেও আমরা সম্মানিত হই। এ রিশাদ চল। তিহু বলল, মাহু। রিশাদ উঠে দাঁড়ালো। তিন বন্ধু মিলে এগিয়ে চলো মেন গেটের দিকে। সামনে দাঁড়িয়ে ছিল নীলের গাড়ি। মাহার রিশাদ তিহুকে এগিয়ে দিয়ে সেখান থেকে চলে গেল। তিহু পা বাড়ালো গাড়ির দিকে। গাড়ির ড্রাইভিং সিটের পাশে বসেছিল রাফি। বহুদিন পর দেশে ফিরেছে বলে নীলের কোম্পানিটা ঘুরে দেখতে চেয়েছিল সে। আসার পথে নীল ভার্সিটিতে তিহুকে নিতে আসায় গাড়ির মাঝেই বসে আছে। তার সুঠামদেহী শরীর আবৃত কালো শার্টে সানগ্লাস ঢেকে থাকার তীক্ষ্ণ দৃষ্টি তার নিবন্ধিত হাতে থাকা মুঠো ফোনে। হঠাৎই পরিচিত এক মেয়েলি সুবাসে দ্রুত জানলা দিয়ে বাইরে তাকালো সে। দেখতে পেল দুজন বন্ধু গল্প করতে করতে যাচ্ছে। একটা মেয়ে আর একটা ছেলে। বেশ খানিকটা দূরে চলে গিয়েছে তারা, যার ধরুন ভালোভাবে বোঝা যাচ্ছে না তাদের। তবুও রাফিনের কেমন যেন লাগলো। মনে হলো বহু পরিচিত বহু প্রতীক্ষিত ব্যক্তিটি তার পাশ দিয়ে হেঁটে গেল। সে দ্রুত গাড়ি থেকে নামতে যাচ্ছিল, ঠিক তখনই হাজির হলো তিহু। এক ঝলক নীলের দিকে তাকিয়ে পরক্ষণেই রাফিনকে দেখে সে বলল, আরে ব্রাদার, তুমি এখানে? তিহুর কণ্ঠে ধ্যান ভাঙলো রাফিনের। তার দিকে ফিরে এসে মুচকি হেসে ফেলল, এই তো সিস্টার, তোমাকে নিতে এলাম। তিহু মুচকি হেসে গাড়িতে উঠল। গাড়ি চলছে ব্যস্ততম সড়ক দিয়ে। ড্রাইভিং সিটে দক্ষ হাতে গাড়ি চালাচ্ছে নীল। পাশে রাউফিন তিহুর বিক্ষিপ্ত নয়নজোড়া বরংবার লঙ্গের গ্লাসে চলে যাচ্ছে, যেখানে দৃশ্যমান নীলের তীক্ষ্ণ নীলচে আঁকিচোড়া ফ্রের দেশি নামাচ্ছে সে। বারবার কয়েকটা এমন কর্মকাণ্ড লক্ষ্য করলো রাফিন। আরও একটা জিনিস তার নজরে গেল, যখনই তিহু দৃষ্টি নামাচ্ছে ঠিক তৎক্ষণাৎ নীল লুকিং গ্লাসে তার দিকে তাকাচ্ছে। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লাগলো তার কাছে। ঠোঁট চেপে হেসে সে বলল, নীল, গাড়িটা থামাতো। রাফিনের কথায় তৎক্ষণাৎ ব্রেক কষল নীল। দ্রুত কণ্ঠে বলল, কি হয়েছে? এনি প্রবলেম?
রাফিন দরজা খুলে গাড়ি থেকে নেমে গিয়ে বলল, কাবাব মে হাড্ডি হতে কার ভালো লাগে বল? সিস্টার, তুমি বরং সামনে যাও, আমি পিছনে বসি। তিহু আর নীল দুজনেই লজ্জায় পড়ে গেল রাফিনের এমন কথায়। দুজনের মনে একই ভয়, রাফিন কি দেখে ফেলল নাকি? তিহু লাজুক কণ্ঠে বলল, না না ব্রাদার, তেমন কিছু না। রাফিন বলল, তাহলে আর কি? রাফিন বলল, তাহলে আর কি, এই মাঝে রাস্তাতেই এখনই আমাকে ক্যাব বুক করে যেতেই হবে। আফটার অল কাবাব মে হাড্ডি তো আমি হতে পারবো না। তিহু উপায়ন্তর না পেয়ে নীলের পাশে সিটটায় গিয়ে বসলো। রাফিন মুচকে হাসলো। নীল এক ঝলক তাকালো তিহুর দিকে। তিহু লাজুক ভঙ্গিমায় এক পলক তাকালো। সন্ধ্যার কিছুটা পরে নীল ল্যাপটপে কাজ করছিল। রাফা সেই তখন থেকেই এসে বসে আছে তিহুর কাছে। আবদার একটাই, একটা হরর ফিল্ম দেখবে সে। তবে একা একা দেখতে ভয় করে আর নীল সব পছন্দ করে না বিদায় তিহুকে সঙ্গী করতে চাইছে সে। এদিকে তিহু একদমই রাজি নয় কোনো হরর ফিল্ম দেখতে। রাফা আরেকবার বলতে সে ঘোর আপত্তি করে বলল, রাফু, আমি হরর ফিল্ম দেখতে পারি না। ইভেন আমি তো রাতের বেলায় জিনভূতের কথাও শুনতে করতে পারি না। মনে হয় আমার পাশেই বসে আছে। ওরে বাবারে, একদমই না। রাফা বুঝলো তিহুকে, জোর করেও আর কোনো লাভ হবে না। হতাশ হয়ে সে চলে গেল। তবে রাফার সাথে কথোপকথন চলাকালীন নীল এক অদ্ভুত ভঙ্গিমায় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল তার দিকে। রাত প্রায় 11টার কাটায়। তিহু মাকে দিয়ে কিছু বই আনিয়েছিল, সেগুলোতে চোখ বোলাচ্ছে সে। হঠাৎই নীল এক ঝলক তার দিকে তাকালো, অতঃপর কন্ট্যাক্ট লিস্টের একটা নাম্বার ডায়াল করলো। মুহূর্ত কয়েক পর দেশে আসলো একটা গুরু গম্ভীর পুরুষ কণ্ঠ। নীল নীল সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম, কেমন আছেন হুজুর? অপর পাশ ব্যক্তিটি বলল, আলহামদুলিল্লাহ বাবা, তোমার অবস্থা কি? আর কোনো সমস্যা? নীল বলল, হ্যাঁ হ্যাঁ হুজুর, সমস্যা তো অনেক। আমাদের রুমের সুইমিং পুলের পাশে যে জিনটা ছিল না, ওটা ইদানিং একটু বেশি জ্বালাচ্ছে। ঘুমের ঘরে কখনো পাশ হাত দিয়ে মনে হয় কেউ বসে আছে। নীলের কথায় তিউ বিস্ফোরিত নয়নে তাকালো তার দিকে। নীল কথোপকথনের মাঝে দু একবার অতি সূক্ষ্ম দৃষ্টিতে পরখ করছিল তিহকে। তার ভেতর চোখ মুখ দেখে লুকায়িত হাসল নীল। অতঃপর নিজের আলাপ পরিচিত চালিয়ে গেল হুজুরের সাথে। হুজুর তাকে জানালো তিনি কালকে আসবেন আর আজকে রাতটুকু নীল আয়তুল কুরসি পরে ঘুমাতে। নীল জি হুজুর বলে ফোন রেখে দিল। কথা বলা শেষ করে নীল একবার তিহুর দিকে তাকালো। তিহু তখনও ভীত দৃষ্টিতে অবাক লোচনে তাকিয়ে আছে তার দিকে। নীলকে ফোন রেখে দিতে দেখে সে ভীত কণ্ঠে বলল, আপনার রুমে জিন আছে? নীল নির্বিকার ভঙ্গিতে সোফাতে বসতে বসতে বলল, আছে তো। তারপর তিহুর বাঁ পাশের দিকটাতে যেখানে সুইমিং পুলের এরিয়াটা, সেদিকে ইশা করে বলল, ওই সুইমিং পুলের এরিয়াটা তার খুব পছন্দের, সর্বক্ষণ ওখানে থাকে সে। নীলের ইশারা এক ঝলক সেদিকে তাকালো তিহু। গা ছমছম করে উঠল তার, সরে চড়ে বয়ে গেল এক মৃদভীত কম্পন। নীল সেদিকে তাকিয়ে চাপা হাসলো। অতঃপর সোফাটাতে আরাম করে শুতে শুতে বলল, লাইট অফ করে দাও, আর আমি ঘুমিয়ে পড়লাম। তিহু বলল, আপনি আপনি ঘুমাবেন না, আমি বরং একটু পরে লাইট নিভিয়ে দেব। নীল বুঝলেও তার বুদ্ধি কাজ হয়েছে। এক ঝলক হাসলো সে। অতঃপর স্বাভাবিক তিহুর দিকে তাকিয়ে বলল, কেন ভয় পাচ্ছ? তিহু সত্যি সত্যিই ভয় করছে, তবে সেটা তো কোনো মতেই নীলকে বুঝতে দিলে চলবে না। তাহলে যে মান সম্মান কিছু বাকি থাকবে না। সে ঘোর বিরোধিতা করে বলল, না না, ভয় পেতে যাবো কেন? এইটুকু ব্যাপার কি কেউ ভয় পায় নাকি? আমি কি বাচ্চা যে সামান্য এইটুকুতেই ভয় পাবো? নীল ডান ভ্রুটা সামান্য নাচে বলল, ও আচ্ছা, তাহলে লাইটটা নিভিয়ে দিন মিসেস খান সাহেবা। নীলের বলা মিসেস খান সাহেবের কথাটা কর্ণকুহরে পৌঁছাতে লজ্জায় লাল বর্ণ ধারণ করলো তিহুর ফর্সা মুখশ্রী। ভয় আর লজ্জায় অদ্ভুত মিশ্রণে আবৃত তিহু চুম্বকের মতো আকর্ষণ করছে নীলকে। নীল দৃষ্টি নামালো। তিহু ভীত হাতে লাইট নিভিয়ে দিল। রোম জুড়ে এখন শুধুই ডিম লাইটের ডিম ডিম আলো। মাঝে মাঝে ভেসে আসছে পাকপালিকের মৃদু গুঞ্জন। তবে তা আজও ভয়ের কারণ হচ্ছে তিহুর কাছে। কম্পিত হাতে পাশ থেকে একটা বালিশ দিয়ে তাতে মুখ গুজে শুয়ে পড়ল সে। মুহূর্ত কয়েক পর আজ তন্তা যেন বিদায় জানিয়েছে তিহুকে। চোখে এক ফোঁটা ঘুমের লেশ নেই তার। ভয় লাগছে খুব, ভীষণ। বালিশ থেকে মাথাটা তোলার সাহস পর্যন্ত পাচ্ছে না তার। হঠাৎই পায়ের কাছে কিছুর আলতো স্পর্শ অনুভূত হতেই তড়িৎ বেগে চোখ মেলে ভীতস্বরে চিৎকার করে উঠল সে, ভূত ভূত, আম্মু আম্মু কই তুমি, আম্মু ভূত। ঠোঁট ভেঙে কাঁদো কাঁদো কণ্ঠে কথাগুলো এক নাগারে বলে উঠল তিহু। আর চিৎকার করে ধরফড়িয়ে উঠল নীল। যদিও সে এতক্ষণ জাগ্রত ছিল, তবে তিহুর থিয়েটারের আকম্মিকতায় হতভম্ব হয়ে গেল সে। দ্রুত এগিয়ে এসে রুমের লাইট অন করে সে বলল, নূর, এই নূর, কি হয়েছে তোমার? দেখো দেখো, এই তো আমি, ভয় পেও না, এই তো আমি। তিহু কোনো কথা না বলে সবাইকে এগিয়ে এসে শক্ত করে জপড়ে ধরল নীলকে। তার এমন কাণ্ড দেখে থবনে গেল নীল। নিজের উপরে নিজের রাগ হতে লাগলো তার। কেন করলো এমন মিথ্যে নাটক? সে দ্বিধাদ্বন্দ্ব হতেই তিহুর পিঠে আলতো হাত বুলিয়ে দিতে দিতে বলল, এই তো আমি, ভয় পেও না, কিছু নেই এখানে। তিহু ঠোঁট ভেঙে বাচ্চাদের মতো কেঁদে দিয়ে বলল, না আছে, ভূত ভূত, আমার পায়ের কাছে, হ্যাঁ।
কান্নার তোপে আর কিছু বলতে পারল না সে। নীল এক পলক তার পায়ের দিকে তাকালো। এবার সবটা স্পষ্ট হলো তার কাছে। উপর হয়ে শোবার ধরুন তার ওড়নাটা পায়ের কাছে এসে পড়েছিল, আর সেটাই হালকা বাতাসে দোল খেয়ে তার পা স্পর্শ করায় সে ভেবেছে এটাই ভুল। নীল তিহর এমন বোকামিত মাথা নিচু করে মুচকি হাসলো, অতঃপর বলল, আচ্ছা বুঝেছি, থাক, আর লাইট অফ করা লাগবে না, তুমি লাইট জ্বালিয়েই ঘুমিয়ে পড়ো। সে সরে যেতে গেলেই তিহু তাকে আরো শক্ত করে ঝাপটে ধরে বলল, না না, আপনি প্লিজ যাবেন না, আপনি আপনি বিছানাতে ঘুমান, আমার কোনো আপত্তি নেই। নীল এবার যেন অবাকের চূড়ান্ত সীমায় অহরণ করলো। সামান্য একটু মিথ্যা জিনের ভয়ে তিহু কাবু। যাই হোক, সে হাজারবার ধন্যবাদ জানানো সে অজ্ঞাত জিনকে, যার দরুন আজ শান্তিতে নিজের বিছানায় ঘুমাতে পারবে সে। কাল সারা রাত ওই সোফাতে নির্ঘুম কেটেছে তার। ঘুমানোর জন্য বিশাল বিছানা যার নিত্যদিনের সঙ্গী, সেখানে এক রাত ওই ছোট্ট সোফা বেশ পেরা দিয়েছে তাকে। সে দুষ্ট হেসে ফের সুদবাদ জানালো নিজের অমন বুদ্ধিকে। রোজকার মতো আজও দিগন্ত চিরে উদয় হয়েছে অরুণটা। তপ্ত অরুণের কমলা ভ্রঙ্গটা ছড়িয়েছে সমগ্র অন্তরিক্ষ জুড়ে। জেগেছে পাখির আস্তানা, তাদের কিচিরমিচির ডাকে মুখর হচ্ছে রাঙা সে প্রভাত। তবে আজকের পটভূমি সম্পূর্ণ ভিন্ন। সকাল থেকে তিহু ব্যস্ত রান্নাবান্নার কাজে। নববধূ হিসাবে আজ বাড়ির সবার জন্য কিছু না কিছু রান্না করতে হবে তাকে। এটা খান বাড়ির একটা রীতি। যদিও এটা বিয়ের পরদিন আয়োজিত হয়, তবে তিহুর ভার্সিটি থাকায় সময় অনুসারে সেটা সম্পূর্ণ করতে পারেনি সে। এমনিতেই রান্নাবান্না কখনো করা হয়নি তার। বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে ছিল সে। পড়াশোনার জন্য সেপারেট ফ্ল্যাটে থাকাকালীনও কখনো রান্নাবান্নার ধারও দিয়ে হাঁটেনি সে। তখন সমস্ত রান্নার কাছে দায়িত্ব ছিল মায়ের। স্বভাবতই গ্যাসটা চালাতে পারে না সে, তবে সেই কাজে তাকে অবশ্য বাড়ির একজন মেড আসিয়া হেল্প করছে। বর্তমানে ইউটিউব থেকে বিভিন্ন রেসিপি দেখছে সে। সবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে পায়েস বানানোটাই সিলেক্ট করলো সে। রেসিপি টিউটোরিয়াল অনুযায়ী পায়েস বানানোটা একদম ইজি। শুধুমাত্র পর্যাপ্ত দুধ, পায়েসের চাল আর একটু চিনি বা মিষ্টি জাতীয় কিছু দাও, নাড়াচাড়া করো, শেষ। তিহু সেই অনুযায়ী প্রথমে দুধ গরম করতে গেল, তবে তার ভাগ্য এতটাই খারাপ যে অর্ধেক দুধ উতলে নিচেই পড়ে গেল। তৎক্ষণাৎ পাশে রাফাটা ছিল বলেই রক্ষে সে দ্রুত গ্যাস অফ করে দিল। এদিকে দুধ ফ্লোরে পড়ে যাচ্ছে, না তাই অবস্থা। তিহু আশাহত ভঙ্গিমায় তাকালো রাফার দিকে। কি করব বলো তো রাফু, ইউটিউবের সবচেয়ে সহজ রেসিপি টিউটোরিয়াল একটাই, কিন্তু এটাও তো আমি পারলাম না। রাফা বলল, কি করবো ভঙ্গি, আমিও তো রান্নাবান্না করতে পারি না। নীরা, তুই পারিস? নীরা যান্ত্রিক গতিতে মাথা নাড়ল। তিহু হতাশগ্রস্ত কণ্ঠে বলল, তাহলে এখন কি করব? তারা তিনজন যখন এই সকল চিন্তায় মশগুল, ঠিক তখনই তাদের সামনে হাজির হলো নীল। সে এসেছিল বিয়েটির জন্য। প্রতিদিন সকালে নিয়মতান্ত্রিকভাবে তার রুমে চা পৌঁছালো। আজ কেন তার বিলম্ব হলো সেটি জানতে। তবে কিচেনে পৌঁছে এসে মূল কারণটা উদ্ঘাটন করতে পারল সে। আজ যে কিচেনের সমস্ত দায়িত্ব তিহুর উপর নাস্তা হয়েছে, আর তাই আজকে বাড়ির কাউকেই কিচেনে পাওয়া যাবে না। নীল এগিয়ে এসে কিচেনে এমন হাল দেখে বলল, কি হয়েছে এখানে? রাহা বলল, দেখো না ভাইয়া, বৌমনি পায়েস করছিল, তবে সবটুকু দুধ নিচে পড়ে গিয়েছে। নীল এক ঝলক তাকালো সেই দিকে, দুধ পরে নষ্ট হয়ে যাওয়া গ্যাসের চুলা আর ফ্লোরের দিকে। অতঃপর রাফা আর নীরার উদ্দেশ্যে বলল, তোরা কিচেনে কি করছিস? এক্ষুনি যা আর গিয়ে পড়তে বস। নীলের ধমকানিতে দুজনেই ভীত স্বরে মাথা নিচু করে বলল, আসলে ভাইয়া, বৌমনিকে হেল্প করতে এসেছিলাম। নীল বলল, হয়েছে হেল্প করা? দুজনেই মাথা নাড়ল। নীল বলল, তবে যা এখন। আর একটা কথা, কেউ যেন আমি কিচেনের ত্রিসীমানায় না দেখি, গট ইট? তিহু অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। এতক্ষণ তো তারা হেল্প করেছিল, এখন তারাও চলে গেল, সে একা একা কি করবে? তিহুকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে নীল বলল, হাম্মকের মতো দাঁড়িয়ে আছো কেন, সরব। তিহু মুখ কুঁচকে বলল, আপনি ওদেরকে তাড়িয়ে দিলেন কেন? ওরা তো আমাকে হেল্প করছিল নাকি? নীল তার কথা জবাব কিচেনে ঢুকে আশপাশটা পর্যবেক্ষণ করতে করতে বলতে লাগলো, সে তো দেখতেই পাচ্ছি কেমন হেল্প করছিল, আর একটু হলে তো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেত। তিহু মুখ গোমরা করে দাঁড়িয়ে থাকলো। নীলের আশেপাশে তাকিয়ে বলল, সুগার কন্টেনারটা কই? তিহু ব্রু কুচকে বলল, সেটা জেনে আপনি কি করবেন, রান্না করে দিবেন নাকি? নীল তিহুর এমন কথায় বিরক্ত হয়ে বলল, শাট আপ, বেশি কথা কেন বলো, যেটা বললাম সেটা করো, কন্টেনারটা এনে দাও। তিহু মুখে বিরক্ত ভাব টেনে বলল, শাট আপ বলাটা কি আপনার স্বভাব, বিরক্তকর? অতঃপর বিপরীত পাশের একটা সেলফ থেকে চিনি কোটাটা এনে দিয়ে বলল, এই যে নিন আপনার সুগার কন্টেনার, মিস্টার শাট আপ সাহেব। নীল চিনির কোঠাটা নিতে নিতে এক ঝলক তার দিকে তাকালো। অতঃপর আর একটা চুলা জ্বালিয়ে একটা প্যানে পরমাণিত দুধ পায়েসের চাল দিয়ে দক্ষ হাতে কুক করতে লাগলো। তিহু অবাক দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে লাগলো নীলকে। বিস্ময় সূচক কণ্ঠে হঠাৎই বলে উঠলো, আপনি রান্না করতে পারেন? নীল পরিমাণ মতো চিনি দিয়ে একবার টেস্ট করলো, অতঃপর আরেকবার 1 চামচ চিনি দিতে গিয়ে বলল, অ্যাটলিস্ট তোমার থেকে ভালো পারি। তার জবাবে সামান্য ভ্রু ঝরালো তিহু। অতঃপর আশেপাশে তাকিয়ে দেখলো কেউ আসছে কিনা। তবে আজকে কিচেনটা সম্পূর্ণ ফাঁকা, কেননা রান্নাটা তাকে সম্পূর্ণ একাই করতে হবে।
সে নীলের প্রত্যেকটা পদক্ষেপ পর্যবেক্ষণ করতে লাগলো। কি দারুণভাবে দক্ষ শেফের মতো সবটা নিজের হাতে হ্যান্ডেল করছে সে। তিহু যখন এক মনে তাকে দেখতে ব্যস্ত, ঠিক তখনই হঠাৎ নীল বলল, শুধু পায়েস বানাতে বলেছে? নীলের কণ্ঠে ধেড়ে ভাঙল তিহু। কিছুটা অপ্রস্তুত কণ্ঠে সে বলে ওঠে, কি বললেন? নীল একবার তার দিকে তাকালো, অতঃপর বলল, শুধু কি পায়েসই বানাতে বলেছে? তিহু অন্যদিকে ঘুরে বলল, স্পেসিফিক্যালি তো কিছুই বলেনি, জাস্ট বলেছে কিছু একটা তৈরি করতে। নীল অবাক হয়ে বলল, সেজন্য তুমি পায়েসই তৈরি করছো? তিহু বলল, তা নয় তো কি। নীল বলল, আর ইউ ক্রেজি? সকালের রাস্তায় কেউ এমন মিষ্টি খাবার খায়? তার উপর আব্বু সুগার আছে। তিহু চমকে তাকালো, বলেন কি? আমি তো জানতাম না। তাছাড়া কেউ আমাকে বলেও নি। আর এমনিতেও আমি কোনো রান্না পারি না, ইউটিউবে দেখছিলাম এই রেসিপিটা সহজ, সেই জন্যই। নীল বলল, সেই জন্যই তুমি সকাল সকাল এমন একটা মিষ্টি খাবার বানাবে? স্টপ ইট। তিহু ঠোঁট উল্টে বলল, তা নয়তো কি। নীল একবার আশেপাশে তাকালো, অতঃপর তিহুকে এমন আহামকের মতো দাঁড়িয়ে থাকতে দেখে এক ধমক দিয়ে বলল, স্টপ ইটের মতো দাঁড়িয়ে আছো কেন? গিয়ে দেখো ডান সাইডের লেফট কর্নারে ফ্লাওয়ারের কনসিডারটা আছে কি, দ্রুত আনো। তিহু দ্রুত গিয়ে কাঙ্ক্ষিত শেফটা খুলল, তবে বিপত্তি বাঁধলো অন্য জায়গায়। শেফটা বেশ উঁচুতে, আর তিহুর হাইট সে তুলনায় অনেকটা কম। উপায়ন্ত না পেয়ে দুপায়ের বৃদ্ধ আঙ্গুলের উপর ভর করে যেই না সেই কন্টেন্টটা টান দিল, অমনি ভারী বর্ষণের মতো সমস্ত আটা ঠুকো হড়হড়িয়ে তার মাথার উপর পড়ল। কিছুটা চোখের ভেতরেও গেল তার, যার দরুন চোখগুলো পিটপিটিয়ে খুলল সে। এদিকে নীল ঝলক পিছনে গুলো। তিহুর দেরি হওয়ার কারণে উদ্ঘটনে সঙ্গে সঙ্গে তিহু এমন কাণ্ডে অবাকের চূড়ান্ত সীমায় আহরণ করে ঠোঁটজোড়া কিঞ্চিত ফাঁকা হয়ে গেল তার। ফিসফিসে সে বলে উঠল, হুয়ার দি। এদিকে চোখে মুখে আটা পড়ে বেহাল দশা তিহু। সে দ্রুত কণ্ঠে বলল, এই যে শুনছেন, এদিকে একটু আসবেন প্লিজ। নীল দ্রুত এগিয়ে গেল তিহুর দিকে, অতঃপর বিরক্ত মিশ্রিত কণ্ঠে বলল, এসব কি? তিহু বলল, কোটাটা পারতে গিয়ে পড়ে গেছে, প্লিজ একটু ছেড়ে দিন না, দেখতে পাচ্ছি না কিছু। নীল ফিসফিসে উচ্চারণ করলো, স্টপ ইট কোথাকার। অতঃপর তিহুর দিকে এগিয়ে গিয়ে তার চুল চোখের উপর পড়ে থাকা আর গমের আটাগুলো অতি যত্নের সহিত ফু দিয়ে সরে দিতে লাগলো। তার দেওয়া আলতো ফুৎকার আর তার এমন কাছাকাছি উপস্থিতিতে তিহুর দেহে অজানা শিহরণ জাগলো। ক্ষণে ক্ষণে কম্পিত হলো তার তরুদেহ। সে বেশ ভালো করে বুঝতে পারছে তার হৃদযন্ত্রটা আর স্বাভাবিক নেই, বেপরোয়াভাবে স্থির ও নৃত্য করছে সেটি। এদিকে নীল মুগ্ধ নয়নে অবলোকন করছে। তার দেওয়া ফুৎকারের কারণে তিহুর কপালের উপর পড়ে থাকা বেবি হাড়গুলো অপূর্ব সঞ্চালন। মৃদ মন্দ সেই ফুৎকারে কি দারুণভাবে ধুল উঠছে তার। মাঝে মাঝে বেবি হাড়ের অধিকারিণী রমণীটি নিজের চোখ মুখ খুঁজে বন্ধ করে নিচ্ছে। ব্যাপারটা বেশ ভালো লাগছে নীলের কাছে। সুন্দরতম মুহূর্ত হিসেবে ধরা দিচ্ছে তার দৃষ্টিতে। দুই তলার করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিল মুন্নি। হঠাৎই তার চোখে গেল পিছনের এমন একটা দৃশ্যর দিকে। দৃষ্টি থমকালো তার। বুকের মাঝে ধু ধু মরুভূমির ন্যায় শূন্যতা অনুভূত হলো। কই, সেও তো রান্না করতো, কখনো তো নীল ভাই তাকে হেল্প করেনি, ইভেন কখনো তো ঠিকমতো টেস্টও করেনি তার করা রেসিপিটা। আর আজ মনের বুক ছেড়ে পেরোয় গেল একরাশ দীর্ঘ নিঃশ্বাস। দ্রুত সেইখান থেকে চোখ ফিরে নিল সে। ধপ করে বসে পড়ল মেঝেতে, পিঠ ঠেকালো রেলিংয়ে। মনের মাঝে কোথাও যেন বেজে উঠল পুরাতন গানের সেই সুরটা। অগনগর আমার নিঠুর বর, মন বোঝে না, আমার ভাঙা খাঁচা পড়ে আছে, সে তো আসে না, পোড়া মনে ভালোবাসা বাসা বাঁধে না। ডাইনিংয়ে খাওয়া দাওয়ার ধুম লেগেছে। তিহুর পায়েসের প্রশংসায় পঞ্চমুখ সবাই, অথচ কেউ জানেই না যে যাকে তার সুদবাদ জানাচ্ছে সে পায়েসের পও তৈরি করতে পারল না সে। তিহুর ভীষণ ইচ্ছা করছে মানুষগুলোকে সত্যি বলে দিতে, তবে নীলের ইশারায় দরুন কিছু বলতে পারছে না সে। হঠাৎই খাবার মাঝে ওয়ালিদ খান বললেন, মা নুরাইন প্রীতম মমতায় পূর্ণ সেই ডাকে ঘুরে তাকালো তিহু। রিনরিনে কণ্ঠে বলল, জি আপু। ওয়ালিদ খান মৃদু হেসে বলেন, এদিকে এসো। জি আপু। তিহু এগিয়ে আসলো ওয়ালিদ খানের দিকে। ওয়ালিদ খান পকেট থেকে 1000 টাকার কয়েকটা কচকচে নোট বের করে দিতে দিতেই তার হাতে দিয়ে বললেন, এই নাও, এটা তোমার রান্না করার পুরস্কার স্বরূপ। তিহু ইতস্তত বোধ করে, টাকার পরিমাণ নেহাতেই কম নেয়, কম করে হলেও 10,000 টাকা তো থাকবে। সে ইতস্তত বোধ করছে দেখে মির্জা সুজন পাশ থেকে বললেন, নে নুরাইন, এটা আমার বাড়ির নিয়ম। হাজারো অস্বস্তি কাজ করলেও সম্মান রক্ষার্থে তিহু সেটা গ্রহণ করলো। অতঃপর পাশ থেকে ওয়ালিজ্জামান খানও একই কাজ করেন। একে একে প্রত্যেকে কিছু না কিছু দিলেন নববধূকে। তিহু বেশ অস্বস্তিতে পড়ল। এমনিতেই পায়েসটা সে নিজে তৈরি করেনি, তার উপর এত কিছু। হঠাৎই মির্জা সুজনা নীলের উদ্দেশ্যে বলেন, নীল। নীল খাওয়া থামিয়ে বলল, জি আম্মু। মির্জা সূচনা বলেন, আজ আমি নুরানকে নিয়ে ঘুরতে যাব। নীল কিছু বলতে যেতেই তিনি তাকে থামিয়ে দিয়ে বলেন, হুঁ,
কোনো কথা হবে না। আজকে অফিসে বা পার্টি অফিসে যাওয়া বন্ধ। আজকে তুমি সারাদিন নুরানির সাথেই থাকবে, বুঝেছো? নীল বুঝলো এখন না করাটা ঠিক হবে না। এমনিতেই সবাই জানে তাদের লাভ ম্যারেজ। এখন না বললে সবার সন্দেহ জন্মাতে পারে। তাই সে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। ভার্সিটির ক্লাস শেষে বান্ধবীদের সাথে গল্প করতে দিতে বের হচ্ছিল নাহা। হঠাৎই প্রধান গেটের দিকে দৃষ্টি যেতেই থমকালো তার পথ চলনা। সেখানে দাঁড়িয়ে আছে আয়াজ। আয়াজকে দেখেই বুকের ভিতর ধুকপুক শুরু হয়ে গেল তার। শুকনো ডুব গিলে সে তার বান্ধবী উহির উদ্দেশ্যে বলল, ওহো, আয়াজ ভাই। তার কথায় উহি এক ঝলক তাকালো সম্মুখে পুরুষটির পানে। সুটমধী পুরুষটি উচ্চতায় প্রায় 5 ফুট 9 ইঞ্চি। গায়ের বর্ণ বেশ উজ্জ্বল, তবে মুখের গড়ন অনেকটা ব্রিটিশদের মতো। তবে মিলিয়ে লোকটা দেখতে মোটামুটি সুন্দরী আছে। উহি নাহার দিকে ফিরে বলল, তোর পছন্দ আছে দেখছি। নাহা লাজুক হেসে বলল, তা তো থাকতেই হবে। আচ্ছা তাহলে তুই যা, আমিও বরং যাই। উহি দেশটি হেসে বিদায় জানালো তাকে। সে চলে যেতেই নাহা এগিয়ে আসলো আয়াজের দিকে। খাদে নামানো মোলায়েম কণ্ঠে বলল, আজকে আপনি? আয়াজ বরাবরই খুব চাপা স্বভাবের ছেলে, একটু লাজুক টাইপের। মেয়েদের দিকে চোখে চোখ রেখে কখনোই কথা বলতে হয়নি তার। স্বভাবত মাথা নিচু করে রেখে সে বলল, জি আজকে নীল ভাই ভাবিকে নিয়ে ঘুরতে বেরিয়েছেন, এই জন্য তিনি আসতে পারেননি বিদায় আমাকে পাঠিয়েছেন। ও আচ্ছা। মৃদু কণ্ঠে কথাটা বলে গাড়িতে উঠল নাহা। আয়াজ ও গাড়িতে উঠে স্টার্ট দিল। গাড়ি চলাকালে আর কোনো কথোপকথন হলো না তাদের। তবে চোখ, সে ভাষা কি আর বাধা মানে? নাহার চোখ বরংবার চলে যাচ্ছিল বহু প্রতীক্ষিত পুরুষটির পানে। তবে আয়াজ তার দিকে তাকাচ্ছিল কিনা বলা দায়। ঢাকার একটা উন্নত মানের আইসক্রিম পার্লারে বসে আছে তিহু আর নীল। আইসক্রিম তিহুর সবচেয়ে পছন্দের ফাস্টফুডের তালিকায় অন্যতম। আর এই পার্লারের আইসক্রিমই তার অধিক প্রিয়। ভিতরে হলদেটে আলোক রোশনি ঝলকানে। দেওয়ালগুলো কোমল ধূসর রঙে রঞ্জিত। এক কোণে কাঁচের বাক্সের আড়ালে সারি সারি আইসক্রিমের সম্ভার। নীল সেখান থেকে একটা স্টাফকে ডেকে বলল, এই যে ব্রাদার, এদিকে একটু আসো তো। ছেলেটি এগিয়ে এসে নম্রভাবে বলল, জি স্যার বলুন, কি হেল্প করতে পারি? নীল এক ঝলক তিহুর দিকে তাকালো। জিজ্ঞাসা দৃষ্টি মেলে বলল, আইসক্রিমের ফ্লেভার কোনটা দেবে? তিহু কিছু না ভেবে দ্রুত বলে উঠল, চকলেট কাম স্ট্রবেরি ফ্লেভার। নীল এমন অদ্ভুত ফ্লেভারের নাম শুনে ভ্রু ঝরালো। চোখ কুচকে বলল, মানে? স্টাফ বয়টাও অবাক হয়ে বলল, সরি ম্যাম, বাট এই টাইপের ফ্লেভার তো এখানে নেই। তিহু স্টাফ বয়টার দিকে ফিরে বলল, আপনি বুঝি নতুন? ছেলেটাও মাথা নাড়িয়ে বলল, জি, কিন্তু ম্যাম আমি শিওর এখানে এই টাইপের কোনো ফ্লেভার নেই। তাদের এমন কথোপকথনের মাঝে এগিয়ে আসলো একজন পুরাতন স্টাফ। তিহুকে দেখে ভালো মন্দ জিজ্ঞেস করে স্টাফ বয়টাকে নির্দেশ দিল একটা চকলেট আর একটা স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম আনতে। ছেলেটিও বেকুবের মতো সেই নির্দেশ অনুসারে একটা স্ট্রবেরি ফ্লেভার আর একটা চকলেট ফ্লেভার আইসক্রিম এনে তিহুর সম্মুখে রাখলো। তিহু অতি দ্রুত আইসক্রিমগুলোকে পকেট থেকে আলাদা করে স্ট্রবেরি ফ্লেভারটার উপরে চকলেট ফ্লেভারের একটা প্রলেপ দিয়ে তৃপ্তি করে খেতে লাগলো। স্টাফগুলো চলে গেল। এদিকে নীল মুগ্ধ নয়নে চেয়ে আছে তিহুর পানে। কি মিষ্টি দেখাচ্ছে তাকে। হঠাৎই তিহু তার দিকে তাকালো। অতঃপর একটুখানি আইসক্রিম তার দিকে এগিয়ে দিয়ে খাওয়ার জন্য বলল। নীল মাথা নাড়িয়ে জানালো সে এগুলো পছন্দ করে না, তবে তিহু না ছাড়া বান্দা। আইসক্রিম তো সে নীলকে খাইয়ে ছাড়বে। জোর জোরেতে এক প্রকার বাধ্য হয়ে শেষমেশ নীল একটুখানি আইসক্রিম গ্রহণ করলো। তিহু জিজ্ঞাসা কণ্ঠে বলল, কি ভালো না? নীল মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তিহু মুচকি হেসে বলল, বলেছিলামই তো, দেখলেন না? এদিকে নীল টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে দেখলো তিহুর ঠোঁটের এক প্রান্তে সামান্য আইসক্রিম লেগে আছে, যার দরুন তাকে আরো বেশি মিষ্টি লাগছে। নীল সেদিকে পলক্ষীনভাবে চেয়েই রইল। হৃদকোণে কোথাও যেন কাকমিক বেজে উঠল। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কতরে এখনো। আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে, তুমি কেন এলে জানি না এখনো।